This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH একটা জলচর প্রাণীর উদাহরণ দাও, মাছ। একটা স্থলচর প্রাণীর উদাহরণ দাও, গরু। আর একটা খেচর প্রাণীর উদাহরণ দাও, পাখি। এবার একটা উভচর প্রাণীর উদাহরণ দাও তো, মানুষ। চমকে উঠলেন তো? ভাবছেন একে তো এই বুড়ো বয়সে ক্লাস 1-এর পাঠ পড়াচ্ছি, তার উপর আবার ভুল পাঠ। মানুষ আবার উভচর হয় কি করে? হয় জানতে পারি না। দেখুন, ছোটোবেলার পড়াটা আরেকবার যদি ঝালিয়ে নিই না, আপনারাও নিন, তাহলে দেখবেন সেই পড়েছিলাম জলে কুমির, ডাঙায় বাঘ। তাহলে মানুষ কোথায়? এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব মুশকিল। এটা নির্ভর করে মানুষের পরিস্থিতির ওপর। এমনিতে আমরা মানুষরা ডাঙাতেই থাকি, কিন্তু যদি ঘাটালের মানুষ হন তাহলে জলে। আবার ধরুন আতান্তরে বা বিপাকে যদি পড়ে মানুষ, তখনও তো ওই জলেই পড়ে। বলি না আমরা জলে পড়েছি, সাত করে কেউ জলে নামে না, আর নামলে ওই যে জলে কুমির আছে, যা হওয়ার তাই হয়। আর কি হয় সেটা টের পেয়েছেন ওই ঘাটালের বিজেপি নেতা শ্রীকান্ত বাবু। ঘাটালের দন্দিপুরের পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক খালি হাতে নয়, কারকবাবু একেবারে কারণ বাড়ি সঙ্গে নিয়ে ওই কোমর সমান জলে নেমেছিলেন। ঘাটালের জলে ডোবা রাস্তায় একেবারে টেবিল চেয়ার পেতে বিজেপি নেতা মদের আসর বসিয়ে ফেলেছিলেন। তার উদ্দেশ্যটা সাধু ছিল, মাস্টার প্ল্যান কার্যকর যে হয়নি, এত ঢাক ঢোল বাজানোর পরেও রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বা সাংসদদেব সবাই যে ব্যর্থ, তাদের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে একটু আক্রমণ করবেন, এরকমই ভেবেছিলেন আর কি। জমিয়ে করার জন্যই অত কিছু নাটকীয়ভাবে সাজিয়ে গুছিয়ে বসেছিলেন। দেখুন, বিরোধী হিসেবে তিনি শাসক দলকে আক্রমণ করতেই পারেন, কিন্তু তার ওই মাস্টার প্ল্যানিংয়ে তো চোনা ধুরি মদ তিনি নিজেই ঢেলে দিয়েছেন, আর নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছেন। কুমির তোমার জলকে নেমেছি বলে বন্যার জলে নামতে গিয়ে তিনি নিজেই ওই খাল কেটে কুমির এনে বসে আছে। ঘাটালের কপালে যে ডোবা আছে, ভাষা আছে, কিন্তু শুকনো ডাঙা নেই। যতই তৃণমূল কংগ্রেস দাবি করুক মাস্টার প্ল্যান নিয়ে তারা আন্তরিক, আদপে যে সেসব কথার কথা, আদপে যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, এমনকি দেবও তার দেওয়া কথা রাখছেন না, এটা বোঝাতেই তো শ্রীকান্ত কারক জলে নেমেছিলেন বলে দাবি করছেন। এটা বিজেপির কালচার। আবার বিজেপির পঞ্চায়েত সদস্য মদ খেয়ে জলে বসে নাচানাচি করছে, বলছে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করছি। ও জানে না একটা মূর্খের দল, মূর্খ কতগুলো মূর্খ। আমি খোঁজ নিয়ে দেখি, যদি বাস্তবে এরকম কিছু হয় পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে। উত্তম প্রস্তাব। শ্রীকান্ত কারক অধম হইলে বিজেপি উত্তম হবে না কেন? আসলে কি জানেন, সব রাজনৈতিক দলই যে আসলে ধোয়া তুলসী পাতা, এটা আমরা মোটামুটি বুঝে গেছি। তাই ঘাটালের বিধায়ক শীতল কপটের কথায় এতটুকু অবাক হচ্ছি না। তিনি তো বুঝিয়ে দিলেন, যদি সত্যিই শ্রীকান্ত কারক জলে মদ্যপান করেন, যে ভাইরাল ভিডিও চারপাশে দেওয়া নেওয়া চলছে আর কি, সেই ভিডিওটা অনুযায়ী যেটা পেয়ে ওই তৃণমূল বিজেপির সংস্কৃতি চর্চা করছে, সেই ভিডিওতে দেখা যাওয়া লোকটা যে আদপেই তাদের পঞ্চায়েত সদস্য, সেটা সম্পর্কে একবার নিশ্চিত হলেই নাকি শ্রীকান্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিজেপি বিধায়ক। সেটাই তো স্বাভাবিক। ঘাটালের মানুষ জলে পড়ে আছেন, আর ঘাটালের সাংসদ কাল স্কটল্যান্ড, আজ 21শে জুলাইয়ের মঞ্চ, পরশু অন্য কোথাও ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বলে আক্রমণ করছিল বিজেপি। সব থেকে সরব ছিলেন দিলীপ ঘোষ। এবার তার উদগ্র বাসনার বা আক্রমণের পেছনে যে একটা সুনির্দিষ্ট কারণ আছে, সেটাও বোঝা যাচ্ছিল। যতই তাকে এই মুহূর্তে বিজেপিতে সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধি বলে মনে করা হোক, তিনি দলে এবং দলের বাইরে বিনা যুদ্ধে জমি ছাড়বেন না।
তাই বিধানসভা ভোটের আগে খড়গপুরে যেমন নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিচ্ছেন, তেমনি দলের কাছেও বার্তা পাঠাচ্ছেন যতই সাইড লাইনে সরিয়ে রাখা হোক, মাঠে নেমে খেলার ব্যাপারে আজও তিনি অটোমেটিক চয়েস। মানুষের কাছে তার খেলার গুরুত্ব রয়েছে। এবার কোথায় কোন কথায় কাজ হবে, মানুষ সাড়া দেবে, সেটা তিনি খুব ভালো বোঝেন। তাই বিজেপির প্রাক্তন সভাপতি বলছিলেন, দেব যতই ভালো চেনে হন, আসলে তিনি নিষ্কর্মা। তাই প্রতিশ্রুতি দিলেও ওই ঘাটাল মাস্টার প্ল্যানটা কার্যকর করতে পারেননি। এবার দিলীপ ঘোষ জায়গা মতো কিন্তু ঘা দিয়ে দিয়েছেন, এবং দিয়েছেন এটা বুঝতে পারলাম এই জন্য যে 24 ঘন্টার মধ্যেই তার কথার জবাব দিতে বাধ্য হয়েছেন দেব। ঘাটালের সাংসদ বলেছেন তিনি কি কথা দিয়েছেন আর তিনি কি করেছেন সেটা ঘাটালের মানুষ জানেন। যা বোঝাপড়া করার তিনি সেটা ঘাটালের মানুষের সঙ্গে করবেন, একদম স্ট্রেট। মাঝামাঝি কারোর থার্ড পার্টি, থার্ড পার্সন, এদের ওই কোনো গুরুত্ব তিনি দেবেন না। আসলে কি জানেন, এটা বোঝাতে গিয়ে দেব তো আসলে বুঝিয়ে দিয়েছেন যে দিলীপ ঘোষের তথা বিজেপির আক্রমণের মুখে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। অস্বস্তির যে একটা চোরাস্রোত রয়েছে সেটা বোঝা যাচ্ছিল। ঘাটাল যে সত্যি দেবের বা তৃণমূলের কাটা ঘা, সেখানে যে ঠিকঠাক নুন ছেটাতে পেরেছিলেন দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতা, সেটা বোঝা যাচ্ছিল। শ্রীকান্ত কারকও সম্ভবত বুঝতে পেরেছেন তার কাঁচা কাজে ওই দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতার পাকা চালও ব্যর্থ হয়ে যাচ্ছে। যে ভিডিও নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, সেটা কি পুরনো ভিডিও? এখন সেটা বলা হচ্ছে। আমাদের একটাই কথা, ভিডিওটা পুরনো হোক বা নতুন, বোতলে তো মদই ছিল, তাই না? দেখুন, ঘাটালের বিজেপি নেতাকে কিন্তু আইনের কোনো ধারায় অভিযুক্ত করা যাবে না। তিনি মাঝ নদী থুরি মাঝ রাস্তায় আসর বসিয়েছেন বটে, কিন্তু তাতে পাবলিক নুইসেন্স হয়নি, যানজট হয়নি, পানীয়ের প্রচার সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা অমান্য করা হয়নি। এমনকি ওই সময় আর কেউ কোথাও নেই, ত্রিসীমানায় হতেই পারে, ওটা তার বাড়ির এলাকা, সবই সম্ভব। কোনো কিছুতেই তিনি আইন ভেঙেছেন বলে তিনি হয়তো মনে করছেন না, তাই জন্য পুরনো ভিডিও এই কথাটা অত কনফিডেন্টলি বললেন। আর সব থেকে বড় কথা, বাংলা তো বিহার নয়। বিহার 2016 সালের এপ্রিল থেকে এই ড্রাই স্টেট। মদ বন্ধের প্রতিশ্রুতি দিয়েই তো 2015-এ ভোটে লড়েছিল জেডিইউ আর আরজেডি। বিজেপি দেখুন তার আগে 2014-এ লোকসভায় চোখ ধাঁধানো পারফরমেন্স করেছিল, কিন্তু 2015-এ একেবারে মুখ থুবড়ে পড়ে ওই এক প্রতিশ্রুতিতে। ভোটে জিতে ঘটা করে তাই মদ বন্ধ করে দিয়েছিলেন নীতিশ। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও মদ বন্ধের প্রচার টোচার করেছিলেন, জমিয়ে করেছিলেন। 8 বছর পর হিসেব কষে দেখা গেছে যে বিহারে মদ খেয়ে ধরা পড়ে শাস্তি পেয়েছেন 12,80,000 মানুষ। মানে প্রতি ঘন্টায় 18 জন বিহারি বা বিহারবাসী মদ খেয়ে কেস খান। মানে বিহারে মদ নিষিদ্ধ করা হলেও বিহারবাসীর মন মদকে নিষিদ্ধ করেনি। তাছাড়া বিহারের চারদিকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, নেপাল সবাই রয়েছে। 38টা জেলার মধ্যে 22টা জেলায় সীমানা কাছাকাছি। এবার 4 সীমার মধ্যে যে কোনো প্রতিবেশী মদ নিষিদ্ধ করেনি, ফলে সবাই সাপ্লাই করতেই পারে। চোরাপথে বিহারে জোগাড়ের অভাব নেই। প্রশান্ত কিশোর তাই জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তার জনসুরাজ পার্টি ক্ষমতা এলে 1 ঘন্টার মধ্যে ওই মদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মানে মদের পক্ষে জোরালো সমর্থন আর কি, এটা তিনি বুঝে গেছেন। আর এটা আজ করতে পেরে নীতিশের এক মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে পর্যটন কেন্দ্রে আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে মদ বিক্রিতে ছাড় দেওয়া হবে। মানে সবে দরজাটা একটু খোলার, একটু ফাঁক করার একটা ইঙ্গিত দিয়েছেন। তেজস্বী যাদবও এখন প্রশ্ন তুলছেন যে মদ নিষিদ্ধ করে লাভ কী হলো? বিষ মদ খেয়ে তো 8 বছরে 2000-এর বেশি মানুষ মারা গেলেন। তাহলে বুঝতে পারছেন, বিহারে এবার নির্বাচনের ইস্যু হতে পারে ওই মদের অধিকার। ঘাটালের বিজেপি নেতার মতো বিহারবাসীও যাতে আসর বসাতে পারেন তার অধিকার। এটা ভাবছেন তো? সেটা হচ্ছে না। বিহারে সর্বদলীয় ভোট হবে কি না তা নিয়েই তো সন্দেহ দেখা দিয়েছে, কারণ রাষ্ট্রীয় জনতা দল ভোট বয়কটের চিন্তাভাবনা করতে শুরু করেছে। সুতরাং আগে ভোট হোক, মানে সবাই ভোটে লড়ুক, তারপর না
ভোটের ওই ইস্যুর কথা ভাবা যাবে। एक बात स्पष्ट है, सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का चुनाव। हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी, क्या मतलब रह जाएगा। तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं। ये विकल्प हमारे पास खुला है। দেখুন, এটা অবশ্যই একটা চরম সতর্ক বার্তা। তবে সত্যিই ওই মহাগঠবন্ধন ভোট বয়কট নিয়ে আলোচনা করলে সেটা কিন্তু ভারতের গণতন্ত্রের ইমেজে বিরাট বড় একটা ধাক্কা দেবে। ভারতীয় রাজনীতি যতবার যতগুলো বাঁক নিয়েছে খেয়াল করে দেখুন, সবই কিন্তু বিহারে। এই জন্যেই এই সম্ভাবনাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করতে হচ্ছে। কখন কি হয়ে যায় বলা যায় না। এই মহাভারত আজকের দিন থেকে না, সেই মহাভারতের সময় থেকে কর্ণ, তিনি তো অঙ্গ দেশের রাজা ছিলেন, যা বর্তমান বিহার। এই অঙ্গ ছিল কল্যাণকারী রাজ্য। মৌর্য যুগে চাণক্যও তো ছিলেন মগধের পাটলিপুত্রে, যা বর্তমানে পাটনা। মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলন, সেটারও তো শুরু ওই বিহার থেকে। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের প্রতিরোধ বিহার থেকে। লালকৃষ্ণ আদবানির রথ বিহারের সমস্তিপুরে আটকেছিলেন লালু প্রসাদ যাদব। বুঝতে পারছেন, এত এত রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে। এবার যদি বিহারের মহাগঠবন্ধন এই ভোট বয়কটের নজির সৃষ্টি করে, তাহলে কি হবে? তাহলে ভারতীয় গণতন্ত্রে একটা বেনজির দৃষ্টান্ত আমাদের সামনে তৈরি হবে। অবশ্য যা সামনে এসছে সেটার নজিরও তো খুব বেশি নেই। ইনফ্যাক্ট এটাকে আপনি বেনজির বলতেই পারেন। এরকম দেখা যায় না। এটা বিরাট বড় একটা ব্যাপার। জাতীয় নির্বাচন কমিশনের অতি নিবিড় সমীক্ষায়, যেটাকে ইংরেজিতে SIR স্যার বলে, তাতে বিহারের ভোটার তালিকায় ব্যাপক কাটছাট হচ্ছে। বাদ যেতে চলেছে 56 লক্ষ বিহারবাসীর নাম। ভাবতে পারছেন, 56 লক্ষ। বিরোধীদের অভিযোগ কি জানেন? প্রার্থী নয়, ভোটদাতার নির্বাচন করা হচ্ছে। সত্যি কথা, এইটাকে উড়িয়ে তো দেওয়া যাবে না। কে বাদ যাবেন, কে থাকবেন, এটাই তো হচ্ছে এখন প্রাথমিক নির্বাচনের বিষয়। বিরোধীদের ওই যে হিসেব, তাদের অভিযোগ হচ্ছে যে হিসেব কষে তাদের ভোটারদেরই বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাদ দেওয়ার মধ্যেও একটু ফয়দা খোঁজার চেষ্টা করছেন। এটাই তো কাজ। ভোট আসছে, শেষ পর্যন্ত ভোটে লড়বেনই নিশ্চয়ই। এবং তা যদি হয়, তাহলে এরকম একটা সুযোগ কি ছেড়ে দেবেন? এতটুকু সেটা থেকে ফয়দা লোটার চেষ্টা করবেন না। সুতরাং তাদের যা কাজ তারা করছেন। সংসদ তোলপাড়, বাদল অধিবেশনের কাজকর্ম থমকে রয়েছে। সব কিছু কিন্তু একটা চরম অনিশ্চয়তা এবং ডামাডোলের মধ্যে রয়েছে এই ভোটার তালিকায় স্যারকে কেন্দ্র করে। হরিয়ানা মহারাষ্ট্রে হারার পর ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। তারপরেই বিহারে অতি নিবিড় সমীক্ষা শুরু করে নির্বাচন কমিশন। ভোটারদের নাগরিকত্বের তথ্য প্রমাণ সহ ফর্ম পূরণ করতে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরেও নির্বাচন কমিশন জানিয়ে দেয়, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখছে না তারা। বাড়ি বাড়ি গিয়ে তালিকা মেলানোর পর অতি নিবিড় সমীক্ষা প্রায় শেষের মুখে। ডেডলাইনের 2 দিন আগের হিসেব বলছে 1 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি, 20 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, 28 লক্ষ ভোটার স্থায়ীভাবে বিহার ছেড়ে চলে গিয়েছেন, 7 লক্ষ ভোটারের একাধিক রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে, 15 লক্ষ ভোটার ফর্ম পূরণ করে জমা দেননি। তার 56 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া প্রায় নিশ্চিত এবং 15 লক্ষ ভোটারের ভাগ্য সুতোয় ঝুলছে। এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে আইনসভায়। বিহার বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। দিল্লিতে বাদল অধিবেশনের কাজকর্ম এক চুল এগোয়নি। লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে সম্মিলিত বিরোধী ঐক্য।
बहुत सीरियस मैटर है. इलेक्शन कमीशन is not functioning as the election commission of India. Today they made some statement. This is complete nonsense, right? Voter deletion, voter addition, new voters who are 18, who are way above 18. So we have caught them. Okay, and I want to send a message to Election Commission. Yes, sir. If you think you're going to get away with this, if your officers think you're going to get away with this, you're mistaken. You're not going to get away with it because we are going to come for you. Whenever the opposition leaders want to speak, they are not allowed to speak. We have been asking for discussions. They should agree. I was surprised because I'm a new MP. I was surprised to see that the disruption was starting from the treasury benches. I was surprised they would pick a topic so that we react to the topic and then there's a hangama and the house gets adjourned. अगर हमारा चुनाव आयोग बांग्लादेश के चुनाव आयोग की तरह व्यवहार होगा, अगर उसको वो आदर्श बन जाएगा तो दलों के पास, नागरिकों के पास कोई विकल्प नहीं बनेगा। ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদি বাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আগে পদত্যাগ করুন। देखिए, ममता बनर्जी की दुखती रग पे हाथ डाल दिया इलेक्शन कमीशन ने, क्योंकि ममता बनर्जी सालों से इसमें माहिर है कि बांग्लादेश से आए हुए मुसलमानों को वोटर कार्ड, आधार कार्ड बना के उनको वोटर बनाना और उनके वोट से वोट जीतना और इलेक्शन के दिन उनसे गुंडागर्दी भी कराना। দেখুন 2021-এ এই রাজ্যে তৃণমূলের ভোটের স্লোগান ছিল ভাঙা পায়ে খেলা হবে। আজ ম্যানচেস্টারের মাঠে কিন্তু সেটাই ঘটেছে। ভাঙা পায়ে প্লাস্টার লাগিয়ে ব্যাট করেছেন ঋষভ পান্ত। মানে বুঝতে পারছেন বাংলা সেই কবে ভারতকে পথ দেখিয়েছে। তবে বাংলার স্লোগানটা কিন্তু এবার বদলে যাওয়ার মুখে। বিহারের স্যার বাংলা ইস্যু হলে বলে আগস্টের প্রথম সপ্তাহেই রাজ্যে ওই এসআইআরের কাজ শুরু হয়ে যেতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গেছে। সিইও দপ্তরের এক আধিকারিক কি বলেছেন জানেন তো, যে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, বিজ্ঞপ্তি জারির শুধু অপেক্ষা। যে কোনো দিন, যে কোনো সময় কমিশন এই বিজ্ঞপ্তিটা জারি করে দিতে পারে। মানে শুরু ঘন্টা বেজে গেছে, যে কোনো সময় শুরু হয়ে যাবে। মানে বিতর্কটা বিহার থেকে বাংলায় এলো বলে, অর্থাৎ আজ বিহার যে বিতর্ক করে, কাল বাংলা সেই বিতর্কে অংশ নেবে। বুঝতে পারছেন কীভাবে ওই স্লোগানের মালিকানা বদলে যাচ্ছে। ভাগ্যিস গোপাল কৃষ্ণ গোখেল আর বেঁচে নেই, নাহলে তাকে আবার মডিফাই করতে হতো তার বক্তব্যকে। আর নির্বাচন কমিশন তাদের অবশ্য বক্তব্যটা মোটামুটি একটা স্ট্রেট ফরওয়ার্ড। আজকে তারা সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, যেটা জানিয়েছে ওই গোপাল কৃষ্ণ গোখেলের যেটা করতে হতো সেটা নির্বাচন কমিশন করেছে, আপডেট করেছে। একটু আগে বলছিলাম আপনাদের, এইমাত্র যে খবরটা পেলাম, ওই বিহারে বাদ যাওয়া ভোটারের সংখ্যাটা 56 লক্ষ নয়, আরেকটু বেশি, 61 লক্ষ। এইমাত্র আপডেট করে দিয়েছে। বিহারে 7,21,00,000 হচ্ছে মোট ভোটার। এবার ভাবুন তার মধ্যে যদি 61 লক্ষের নাম বাদ যায় কি হবে ভাবতে পারছেন? কতগুলো আসনে জয় পরাজয়ের হিসেব নিকেশ বদলে যেতে পারে ভাবুন তো। এবার পশ্চিমবঙ্গের কথা ভাবুন, যে এখানে যদি ঘন্টা বেজে যায়, এই অঙ্কটাও তো এখন থেকেই কষা শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গেও তো এই আগামী যে নির্বাচন, যেটা 2026-এ হবে, তার বৈধ ভোটারের সংখ্যা 7 কোটির আশেপাশেই পৌঁছানোর কথা, মানে 60 বাদ দিয়ে। এবার বিহারের মতো যদি এখানেও ওই সার হয়ে 61 লক্ষের কাছাকাছি নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, বিহারে 7 কোটির কাছাকাছি, এখানেও 7 কোটির একটু বেশি, এখানেও 7 কোটির কাছাকাছি ভোটার। সুতরাং ওই হিসেবে ধরতে পারি এখানেও ওই 61 লক্ষের কাছাকাছি বাদ যাওয়ার একটা সম্ভাবনা আছে। মানে তর্কের খাতিরে ধরেই নিন না, বাদ যদি যায় কি হবে? গত নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের মোট ভোটের পার্থক্যই তো ছিল 42 লক্ষের। তার মানে বুঝতে পারছেন 61 লক্ষ নাম বাদ গেলে কি তুলকালাম কাণ্ড হতে পারে, পুরো ইধার থেকে উধার হয়ে যেতে পারে সব কিছু। এবার কল্পনা করে দেখে নিন তো, বিজেপি এই সারকে ফলে বাংলায় যে স্বাগত জানাবে এটা পরিষ্কার, এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরোধিতা করবে, ইন্ডিয়া ঐক্যের স্বার্থেও করবে, রাজনৈতিক স্বার্থেও বিরোধিতা করবে, এটাই তো স্বাভাবিক।
কিন্তু আরজেডির মতো তৃণমূল আর যাই করুক ওই ভোট বয়কটের ডাক দিতে পারবে না, কারণ বিহারে আরজেডি তো বিরোধী দল, তাদের হারানোর কিছু নেই। তারা হয়তো ধরেই নিয়েছে যে এমনিও হয়তো জিততে পারবো না, তার থেকে এই সমস্ত বলে টলে নিজেদের মান সম্মান বাঁচিয়ে নেওয়াটা ভালো। সেটা হয়তো করবে না আলটিমেটলি, কারণ রাজনীতিতে নিজেদের অস্তিত্ব রাখাটা খুব জরুরি। কিন্তু সেই হুমকি দেওয়ার জায়গাতেও তো পশ্চিমবঙ্গের শাসক দল নেই। এখানেই বুঝলেন তো ফারাক। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তো শাসক দল, তারা ভোট বয়কট করে আর যাই করুক ক্ষমতা হাতছাড়া করতে পারবে না। পরপর প্রথমে যদি বিধানসভা হয় তাহলে এরপর রয়েছে পুরসভা, তারপর পঞ্চায়েত, মানে বেবাক সব কিছু হাতছাড়া হয়ে যাবে। সুতরাং বাংলায় বয়কট হবে না, প্রতিবাদ হবে। নির্বাচনী আধিকারিকরা বিক্ষোভের মুখেও পড়তে পারে, কিন্তু বয়কট হবে না, এটা নিশ্চিত। প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না, বাঙালিদের কেন ধরা হচ্ছে? কি বিজেপি কি করবে? বিজেপির মুখ পুড়ে গেছে, সেই পোড়া মুখে ওরা এখন সানক্রিম লাগানোর চেষ্টা করছে আন্দোলন করে, কোনো লাভ হবে না। যেখানে ভোটার নাম নথিভুক্ত করতে পারছে না সেখানে ভোট অংশগ্রহণ করা বা না করার প্রশ্ন তো এসে যায়। অপেক্ষা করছি আমরা সুপ্রিম কোর্টের আগামী দিনের রায়ের উপর। মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আইনি সাহায্যের প্রয়োজন, আইনি সাহায্য। অন্যায় হচ্ছে। মহারাষ্ট্রে তোমরা এরকম ভাবে জিতলে, ফলস ভোটার দিয়ে জিতলে, তুমি দিল্লিতে ফলস ভোটার দিয়ে জিতলে, আর এখন আবার বিহারে জোর জবরদস্তি করা। তুমি নির্বাচন কমিশন, তুমি আইনের ঊর্ধ্বে নয়, কনস্টিটিউশনাল বডি, তোমার নিয়ম নীতি মেধে চলতে হবে। বিজেপির দালালি করার জন্য তোমার নির্বাচন কমিশন তৈরি হয়নি। এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না, কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি। আজকাল লুকানো থাকে না, তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। বুঝতে পারছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR কি গোলমেলে কেলেঙ্কারির কাণ্ডটা করেছে। এই দেখলেন তো ববি হাকিম, তিনি বলার মধ্যে দিয়ে স্বীকার করে নিলেন যে ভুয়া ভোটার বেশ কিছু যারা বাদ গেছেন তারা ভুয়ো ভোটার। সত্যিই তো ভুয়ো ভোটার বলেই তো তাদের বাদ দেওয়া হয়েছে। এবার ভুয়ো ভোটারের অস্তিত্ব তার মানে রয়েছে। আর দিলীপ ঘোষ বলছেন যে এই ভুয়ো ভোটারদের বাদ যাওয়াই উচিত, তার কারণ এখান থেকেও বাদ যাওয়া উচিত, কারণ এখানে যত্রতত্র এরকম ইচ্ছে মতো বাংলাদেশিরা সব ওই ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত বানিয়ে নিয়েছে। প্রশ্ন সেটা নয়, বিজেপি বা কী করে নিশ্চিত হচ্ছে যে যাবতীয় যে ভোটারগুলো বাদ যাবে সেগুলো সব তৃণমূলের ভোটার, যার জন্য তারা এভাবে এরকম খোলা গলায় স্বাগত জানাচ্ছে। আর তৃণমূলই বা কী করে নিশ্চিতভাবে ধরে নিচ্ছে যাদেরই বাদ দেওয়া হবে তারা তাদের দলেরই ভোটার? কে কি জানে আমরা জানি না। রাজনৈতিক দল তারা সবসময় সব জানতে হয় এটা আমরা জানি। সুতরাং তাদের ভাবনা চিন্তা হয়তো ঠিক খাতেই বইছে, আমরা তাদের ওপর ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে আমাদের ঢুকে লাভ নেই। আমরা শুধু এইটুকুনি বুঝতে পারছি, রাজনৈতিক দলগুলো সংখ্যা আর শতাংশ নিয়ে ভয়ঙ্কর মাথা ঘামাচ্ছে। আমি আপনি সাধারণ মানুষ, আমরা কি নিয়ে মাথা ঘামাবো? বিশেষ করে যারা শরণার্থী। এতদিন পুশব্যাকের গেরো ছিল, এবার শুরু হয়েছে নির্বাচন কমিশনের SIR। এতদিন CAA-তে নাগরিকত্ব নেওয়া নিয়ে হেলদোল ছিল না, কিন্তু ঠেলায় পড়লে বেড়াল গাছের মগডালে ওঠে। তাই এখন বাগদায় বিজেপি নেতা সৌরভ গোয়ালির শিবিরে ভিড় বাড়তে শুরু করেছে। CAA-এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি। প্রত্যেক নাগরিকের একটা নাগরিকত্ব থাকা দরকার, এই জন্য আমরা এটা করছি, ভবিষ্যতে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এখানে CAA-এর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে এসেছি। এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ, যে কাগজ আছে আমাদের। কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। বনগাঁর সাংসদ
শান্তনু ঠাকুর বলতে বলতে গলা শুকিয়ে গেছে, কোথাও সাড়া মেলেনি। দেখুন, এই যে সার নিয়ে এত উচাটন, এই ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ যাবে, এটা নিয়ে যে এত টানাটানি, সবই ওই কোন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছেন, কোন রোহিঙ্গা ঢুকে পড়েছেন, কোন বাংলাদেশি ঢুকে পড়েছেন, এই সব নিয়ে টানাপোড়েনটা যে শুধু এখানে মানে এই ভোটার তালিকার ক্ষেত্রে এত জটিলতা সৃষ্টি করেছে তা তো নয়। সব মিলিয়েই তো আমাদের এখানকার সমাজ জীবনটার মধ্যেই একটা উচাটন সৃষ্টি করে ফেলেছে, জটিলতা সৃষ্টি করে ফেলেছে। এই যে ভিন রাজ্যে বাঙালিদের ধরা হচ্ছে, কেন ধরা হচ্ছে এটা তো বাস্তব, কিন্তু ধরা হচ্ছে ওই তাদের মধ্যেও কিছু বেনজল আছে এটা ধরে নিই। আর তেমনই ভিন রাজ্যে যে পঙ্গপালের মতো বাঙালি শ্রমিকরা চলে যাচ্ছেন, এটাও তো একটা রূঢ় বাস্তব। কেন যাচ্ছেন, কেন যেতে হচ্ছে, এটা তো একটা বড় প্রশ্ন। তার মানে বাংলায় বাঙালিরাই কাজ পাচ্ছে না, অথচ এই বিষয়টা দেখুন গুরুত্বহীন হয়ে যাচ্ছে। ওই বেনজলের মধ্যে এটা যে কত বড় একটা সামাজিক বিষয়, এখানকার মানুষজনের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ব্যাক সিটে চলে যাচ্ছে, ফ্রন্ট সিটে হচ্ছে। কতটা বেনজল, কতজন বাংলাদেশি, তাদের জন্য কতটা হেনস্থা যাচ্ছে কেন, সেটা কে ভাববে? গুরুত্ব একমাত্র কিসে? শুধুমাত্র ওই ধরপাকড়ে। একজন বাঙালিকেও বাংলাদেশি ভেবে ধরাটা যেরকম অন্যায়, তেমনি একজন বাঙালির বেশে যদি বাংলাদেশি লুকিয়ে থাকে, সেটাও তো বিরাট বড় অপরাধ। এটা আমার আপনার দেশের নিরাপত্তার বিষয়, এড়ানো যাবে? এটা তো ঘটনা। শাসক তৃণমূল মুদ্রার একটা পিঠ দেখাচ্ছে, যে পিঠে কেবলই ওই বাঙালির ধরপাকড়, আর আরেকটা পিঠ যেখানে বাঙালির ভিড়ে লুকিয়ে রয়েছে বাংলাদেশিরা। চুপ, তাদের খুঁজে বার করা হোক, ঘাড় ধরে বাংলার থেকে ওপারে পাঠানো হোক, দেখে একবারও কেউ বলছে? উল্টে বাঙালি অস্মিতাকে লাইমলাইটে রাখতে আরেকটা খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। কিসের খোঁজ জানেন? অবাঙালিদের খোঁজ। তারকেশ্বর স্টেশনের চত্বরে অবাঙালিরা ব্যবসা করছে, এই অভিযোগে আজ পথে নেমেছিলেন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় আর তার দলবল। প্রথমে স্টেশন চত্বরে, তারপর শটান আরপিএফ অফিস। ধমকানো, চমকানো, টেবিল চাপড়ানো সব চলেছে। আচ্ছা, এটা দেখে কি মনে হবে? একজন বিধায়ক তিনি যদি এরকম কাজকর্ম করেন, নিশ্চয়ই দলের পারমিশন নিয়ে দলের কর্মসূচি অনুযায়ী করছেন, তাহলে তৃণমূল কি অফিসিয়ালি বাংলায় অবাঙালি খেদাওয়ের অভিযানে নামলো? এই প্রশ্ন তো উঠবে। আর তাহলে ভাবতে হবে যে এটা কি আসলে বিজ্ঞাপন, বা এটা ওই বলে না নান্দিমুখ শুরুটা করে দেওয়া? এর পরের ধাপটা কি বিজেপিকে অবাঙালির দল বলে দেখে দেওয়া, ঠিক যেভাবে 21-এ দেখে দেওয়া হয়েছিল? এর উত্তর কিন্তু খুঁজতেই হবে। কিন্তু তার আগে আজকের বাঙালিয়ানার রূপটাও খুব ভালো করে লক্ষ্য করতে হবে। রাজস্থানের মালিক, তার দোকান, পশ্চিমবঙ্গের লোক নেই, রেল তার রাজস্থান থেকে ভাড়া দিচ্ছে, রাজস্থানের লোক, মোদি লোক পাঠাচ্ছে রাজস্থান থেকে আমাদের। মানুষ কোনো কেউ করে খেতে পাবে না, আর গরিব হকারদের রাজস্থান থেকে আসছে মানুষ। জনপ্রতিনিধি হিসাবে বলে যাচ্ছি, এখানে পাবলিকের অসুবিধা হচ্ছে। আপনি ওই যে নতুন করে মেলার ভেতর যাকে বসিয়েছেন, তুলুন তাকে, যা ইচ্ছা তাই মনে করবেন। বলছি কেন মারবেন, কেন ভেঙে দেবেন দোকান? যদি যেটা রেলমন্ত্রীর বাপের টাকায় দোকানের মাল, না আপনার আরপিএফের টাকায়? আপনি আপনার দেশওয়ালি ভাইদেরকে আপনার বিজেপি মার্কা এজেন্সিকে দিয়ে এখানে যে ইয়ে করাবেন, আর এই দেশের মানুষ, এই বাংলার মানুষ তারা জায়গা পাবে না। এক এক করে আসছি, দুটো অংশই খুব প্রয়োজনীয় আজ। প্রথমত, রাজস্থানী বলে এক দোকানদারকে শাসানো হলো, দোকানের সামনে ভিড়ভাট্টা করে ব্যবসার 12টা বাজানোর উপক্রম হলো। এটা ধরে নিলাম রাজনৈতিক একটা কর্মসূচি, কিন্তু একবারও কি ভাবা হলো রাজস্থানে এই মুহূর্তে কত বাঙালি শ্রমিক কাজ করছে? এই শাসানির ভিডিও দেখার পর রাজস্থানে কোনো বাঙালি শ্রমিক যে সমস্যায় পড়বেন না গ্যারান্টি আছে? এবার যদি তাদেরও ওখানে শাসানো শুরু হয়, তার দায় কে নেবে? তৃণমূল। আসলে এই যে এই রাজস্থানী দোকানদারের দোকানের সামনেই হট্টগোল হলো না, সেটা একটাই মাত্র কারণে, এলাকায় যে তৃণমূল রয়েছে
এবং এলাকায় তৃণমূলই যে একমাত্র এই বাঙালি অস্মিতা জাগিয়ে তুলছে সেটার প্রচার। ছেড়ে দিন ওই দোকানটার কথা, খোদ বিধায়ক টেবিল চাপড়ে বাপ্পান্ত করলেন যে আধিকারিককে, সেই আরপিএফ আধিকারিকের পরিচয় সেটা তো কথা একটুখানি যা শুনলাম বুঝতে পারলাম তিনিও বাঙালি। বাঙালির প্রতি দরদ দেখাতে গিয়ে তাহলে কতজন বাঙালিকে অপমান করা হলো? এ রাজ্যে ভিন রাজ্যে কতজন বাঙালিকে হেনস্থার মুখে ঠেলে দেওয়া হচ্ছে একটু ভেবে দেখার সময় আসেনি? অবশ্য বিধায়কদের অত ভাবার সময় কোথায়? তিনি প্রথম ধাপটা ভেবে থাকলেও থাকতে পারেন এবং তিনি জানেন যে এই শাসানির জেরে রাজস্থানে একজন বাঙালিও হেনস্থার শিকার হলে তার দলেরই বাঙালি অস্মিতায় শান দেওয়ার সুযোগটা বাড়বে। ক্যারাম খেলেছেন তো? আর খেয়াল করে দেখুন, যারা ভালো ক্যারাম খেলোয়াড় তারা একটা গুটি ফেললে একটা মারে, তার সঙ্গে সঙ্গে আর একটা গুটিকে কাছে টেনে আনে। রাজনীতিও এখন একটা জবরদস্ত খেলা, নিশ্চয়ই ভুলে যাননি। আর একটা কথা, তারকেশ্বরে যে মেলাকে ঘিরে মানে এই দোকান টোকান দেওয়া সবই তো মেলা উপলক্ষে, শ্রাবণী মেলা চলছে এখন তারকেশ্বরে। এই মেলাটার বিশেষত্ব জানেন? দেখুন, এখন বাঙালিরা প্রভূত পরিমাণে ভিড় করে, কিন্তু আগে এখানে কিন্তু অবাঙালিদেরই খানিকটা হলেও প্রাধান্য ছিল। এখনও আমি শুনছিলাম এখানে সোমবার দিনগুলোতে অবাঙালিদের ঢেউ নামে, ওখানে বাঙালিরা শনি রোববার একটু বেশি আসে। এবার এই অবাঙালিদের জন্য মেলায় অবাঙালি খাবারের দোকান বসতো আজ থেকে না, দীর্ঘদিন আগের থেকে। মানে এটা তারকেশ্বরের ট্র্যাডিশন বলে ধরতেই পারে। কিন্তু রাজনীতি কবেই বা ঐতিহ্যের রেয়াত করেছে আর কবেই বা ধার ধরেছে। এটাই তো রাজনীতির ঐতিহ্য। ওদের লোকেরা তারা এসে এখানেতে দোকান চালাবে, তাহলে তারকেশ্বরের বাবার মন্দিরের বাবার ধামের লোকেরা আঙুল চুষবে? দেখুন, রামেন্দু সিংহ রায় কিন্তু আজ একটা অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বললেন, শুনলেন তো, যে অবাঙালিরা এসে যদি এখানে কাজ করে বাঙালিরা কোথায় যাবে? সত্যিই তো, তারা কি আঙুল চুষবে? হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। এই যে আমরা কথায় কথায় বলি না যে প্রচুর বাঙালি ভিন রাজ্যে চলে যাচ্ছে, তার একটা কারণ হিসেবে তিনি তার মানে এই অবাঙালিদের দায়ী করার রাস্তাটা খুলে ধরলেন, একটা জায়গায় এড়িয়ে গেলেন। আচ্ছা, আগে কি রাজ্যে কাজ বেশি ছিল তাই অবাঙালিরা খাবারের দোকান দিতে পারত? দোকান দিলেও কারোর রুটির কোনো সমস্যা হতো না? তাহলে এই আমলে কি রাজ্যে কাজের সুযোগ কমেছে? আচ্ছা, সরকার কি বলছে বলুন তো? একটা পাল্টা পরিসংখ্যানও তো আছে। ভিন রাজ্যের অন্তত 1.5 কোটি পরিযায়ী আমাদের রাজ্যে রয়েছেন, আর বাঙালি পরিযায়ী অন্তত 22 লক্ষ বাঙালি এই মুহূর্তে ভিন রাজ্যে কাজ করছেন। এবার এই 22 লক্ষ বাঙালি ফিরে এলে মানে তাহলে তো তাদের ফিরিয়ে যদি নিয়ে আসা হয়, তাদের এখানে তো রুজিরুটির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এটা তো মানতে হবে না? এবার তাদের কর্মসংস্থান যদি এই অবাঙালিদের জন্যই এখানে না হয়ে থাকে, মানে যার জন্য তারা এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গেছিলেন, এটা যদি আমরা ধরি, তাহলে ধরতে হবে ওরা যদি ফিরে আসেন তাহলে এই 1.5 কোটি অবাঙালির মধ্যে অন্তত 22 লক্ষ অবাঙালিকে ফেরত পাঠিয়ে দিতে হবে, তবেই না ভ্যাকেন্সি তৈরি হবে। নয়তো ওই 22 লক্ষ বাঙালি পরিযায়ীর জন্য নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে, সেটা এই অবস্থায় কঠিন কাজ। সরকার কি করবে? নতুন কর্মসংস্থান তৈরি করবে না 22 লক্ষ অবাঙালিকে খেদা অভিযান শুরু করবে? এবার অবাঙালি খেদা অভিযানে আবার দুটো সমস্যা। এক, এতে ভিন রাজ্যের বাঙালিরা সমস্যায় পড়বেন, যেটা আগে বললাম। এমনিতেই তো ওই অবৈধ বাংলাদেশিদের জন্য সেই সমস্যাটা অলরেডি তৈরি হয়ে গেছে, সমস্যা আরও বাড়বে। আর 2, 1.5 কোটি অবাঙালির মধ্যে 22 লক্ষ কারা হবেন সেটা কে ডিসাইড করবেন এবং কিভাবে ডিসাইডেড হবে? যা মনে হচ্ছে তাতে ওই তারকেশ্বর মডেলটাকে ধরেই শাসক কিন্তু এগোতে পারে। মানে ওই রেলের মতো কেন্দ্রীয় মন্ত্রকের এলাকায় যে সমস্ত অবাঙালিরা কাজ করবেন, আপাতত তারাই হয়তো টার্গেট হবেন, যেটা তারকেশ্বর দিয়ে শুরু হলো, কিন্তু তাতেও তো জটিলতা রয়েছে। দেখুন, 22 লক্ষ অবাঙালিকে টার্গেট করলে বাকি 1,25,00,000 অবাঙালিও তো নিজেদের অসুরক্ষিত মনে করতে পারে। এতে একদিকে যেরকম ওই তারকেশ্বরে অবাঙালি তীর্থযাত্রীর সংখ্যা কমে ওই বাঙালি দোকানদার থেকে পাণ্ডা পুরোহিতদের পেটে লাথি পড়তে পারে, তেমন তো আবার তৃণমূলের ভোট ব্যাংকেও আঘাত লাগতে পারে। কারণ অবাঙালি ভোট ব্যাংক সেটা তো কম নয় এই বাংলায়।
আর সেই কারণেই তো সরকার ছট পুজোয় সরকারি ছুটি দেয়। এই কারণেই অবাঙালিদের প্রত্যেকটা উৎসব পার্বণে তৃণমূলের নেতা মন্ত্রীরা হাজির থাকেন। এবার তারকেশ্বর মডেলের কারণে সেই ভোট ব্যাংক হাতছাড়া কি করতে চাইবে দল? কারণ দিনের শেষে যতই ওই বাঙালি অস্মিতা থাক না কেন, খোদ মুখ্যমন্ত্রীও তো বারবার বলেন যে বাংলায় থাকা 1.5 কোটি অবাঙালিও আমাদের ভাই বোন। এই ভাই বোনের মধ্যে তারকেশ্বরের দোকানদার যে ছিলেন না, সেটা অবশ্য আজ ক্লিয়ার হয়ে গেছে। বাকিটা সেটাও ধীরে ধীরে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে, জানেন তো। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। একদিকে বাঙালি অস্মিতা, আর একদিকে অবাঙালি ভোট ব্যাংক, একটার সঙ্গে আরেকটা কিন্তু জড়িয়ে যাচ্ছে। রামেন্দু সিংহ রায়রা সেই কাজটাই তো শুরু করে দিয়েছেন। তাই তারকেশ্বরের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা নাকি অঘোষিত এজেন্ডা আমরা জানি না। আসলে রাজনৈতিক কৌশল তো বোঝাও তো সহজ নয়, বুঝতে গেলে নেতা হতে হয়। আর নেতা হওয়া যে সে ব্যাপার নয়। আমজনতা আপনি যেমন আছেন সেরকমই থাকবেন। ওই নেতা হওয়ার চেষ্টা করবেন না, নেতাদের বোঝার চেষ্টাও করবেন না। আর একইভাবে নেতা হওয়াটা যেরকম কঠিন, অভিনেতা হওয়াটাও যেমন তেমন ব্যাপার না। কিন্তু নেতা আর অভিনেতা, এই কম্বিনেশনটা কিন্তু বাংলার রাজনীতিতে আজকাল একদম হিট কম্বিনেশন। 21শে জুলাইয়ের সভায় এক ঝাঁক নেতা কাম অভিনেতাকে দেখেছি আমরা। আজ সেই নেতা অভিনেতারাই মিলিত হয়েছিলেন। উপলক্ষ মহানায়কের প্রয়াণ দিবস। 21শের শহীদ দিবসের মতোই উত্তম কুমারের প্রয়াণ দিবসেও বাঙালি অস্মিতা কিন্তু চোখের সামনে জলজল করে উঠলো, জানেন তো। এটা এখন সবেতেই কিন্তু মাস্ট, এটা বুঝে নিন। সমস্ত কিছুর মধ্যে আমরা ওই বাঙালি অস্মিতা খুঁজে পাবো, অনেকটা সেই হলুদ গুঁড়োর মতো, সব রান্নাতেই লাগে। আর বাঙালি অস্মিতা মানেই তো বাঙালি পরিযায়ী, এটাও মুশকিল। দেখে মনে হচ্ছিল একটা জিনিস, জানেন তো, একটা কথা বলুন তো, আমরা কি উত্তম কুমারকেও পরিযায়ী বলতে পারি? মানে 7 বা 6-এর দশকে তিনিও তো মুম্বাইয়ে গেছিলেন, হিন্দি সিনেমায় অভিনয় করতেই ভিন রাজ্যে গেছিলেন এই মহানায়ক। বলিউডের সিনেমাটার নাম এটা তো মনে আছে আপনাদের, ছোটি সি মুলাকাত। হ্যাঁ, কীরকম করেছিলেন সেটা পরের। আজ তার স্মরণ সভায় তারকাদের সঙ্গে মুলাকাতে ছোট্ট করে অস্মিতার পরিচয়টাও কিন্তু করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে, এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে, এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমায় উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। নিষ্ঠুর জমিদারের আবেগপ্রবণ সন্তানের ভূমিকায় ছিলেন তিনি। মানে বাঙালিয়ানায় বাঙালিবাবুও তো কম যান না। মমতা বন্দ্যোপাধ্যায় দিদির ইমেজ, তার মোকাবিলায় মিঠুনের দাদা ইমেজকে প্রতিষ্ঠা করার জন্য তো মরিয়া চেষ্টা চালিয়েছে বঙ্গ বিজেপি। সে মিঠুন বিজেপিকে বাঙালিয়ানার সার্টিফিকেট দিয়েছেন বাঙালি হিসেবে। সাংগঠনিক বৈঠকে বিজেপি কর্মীদের জন্য তিনি লাইনও স্থির করে দিয়েছেন। বিজেপি বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিয়ানার রাজনীতি করছেন, এটাই নাকি প্রচারের অভিমুখ হবে, ক্যাচ লাইন। মুশকিল কি জানেন, তৃণমূলও তো সেটাই প্রচার করতে চায়। কারণ তারা তো বলে, মানে তারা কেন, সমস্ত রাজনৈতিক দলই বলে রাজনীতি করাটাই তো তাদের জনসেবা করার জন্য, মানে আমার আপনার সেবা করার জন্য। এবার তৃণমূল যদি রাজনীতি করে বাঙালিয়ানার জন্য, মানে জনসেবা করছে তারা বাঙালিয়ানাকে বাঁচানোর জন্য, এটা বলে তৃণমূলের কাজটাই কি একটু সহজ করে দিলেন নাকি বাঙালিবাবু?
আমরা সনাতনের সন্তান, আমাদের হলো এটাই পাওয়ার, আমরা এটা নিয়ে লড়বো। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে যাবো। প্রবল গরমের মধ্যে মাথায় একটা গরম টুপি, গলায় একটা হাফ মাফলার, তার মধ্যে একটা ফুল হাতা কালো জব্বা, এতে কোনো তো কেউ ঠান্ডা মাথায় বাস্তব কথা বলতে পারে না এই গরমের মধ্যে ওই সব গরমের পোশাক আশাক পরে। আমি মার ধরের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আপনাদের ব্যবহার করব। 21 সালে মিঠুন চক্রবর্তী বলেছিলেন বিজেপি সরকার গড়বে, 200-র বেশি আসন পাবে, তো সেই প্রেডিকশন তো মেলেনি। ফ্লপ জ্যোতিষী, ফ্লপ জ্যোতিষী, ফ্লপ জ্যোতিষী। মিঠুন চক্রবর্তী কিন্তু বাংলার নিজের ছেলে, গোটা দেশে বাংলার নাম উজ্জ্বল করেছেন, এটাকে তো অস্বীকার করা যাবে না, এটা মানতেই হবে। এটা ব্যক্তি মিঠুন চক্রবর্তী। এবার সেই তিনি বিজেপিকে বাংলারই দল বলে প্রমাণ করার চেষ্টা করছেন। এটা করার দরকার কি খুব আছে? এটা যত বেশি করে করার চেষ্টা করছেন ততই দাঁড়াচ্ছে যে বাংলার দল বলে বিজেপিকে এখনও প্রতিষ্ঠা করতে হচ্ছে নিজেদের। অথচ বিজেপির বঙ্গ বিজেপির নেতারা তারা বলেন এই যে তারা তো বাংলারই দল, শ্যামাপ্রসাদ থেকে শুরু হয়েছে, এমনকি নরেন্দ্র মোদী সে কথা বলে গেছেন। এইখানেই গোলমাল হয়ে যায়, জানেন তো। হ্যাঁ, আসলে কি জানেন তো, মিঠু চক্রবর্তী ভেবেছেন যে বাঙালি যতই আত্মবিস্মৃত জাত হোক না কেন, জাত্যাভিমানটা তো প্রবল। বাংলাদেশের রবীন্দ্রনাথ, নজরুল বা উপেন্দ্র কিশোরের স্মৃতি নিয়ে ছেলে খেলা হলে ওপারের বাঙালিকে ও এপারের বাঙালি ছেড়ে কথা বলে না। তাই হয়তো তার মনে হচ্ছে যে এটা যদি একবার এই জাত্যাভিমানের জায়গার থেকে তিনি ব্যাপারটা বোঝাতে পারেন এবং একবার বুঝিয়ে দিতে পারেন যে তিনি আমাদেরই লোক এবং তিনি যখন বিজেপিতে আছেন, সুতরাং বিজেপি বাংলারই পার্টি, মানে নিজেকে ধরে গোটা ব্যাপারটাকে ডিফাইন করেছেন আর কি। এবার বাংলার নিজের মেয়ে আর বাংলার নিজের দলের মধ্যে কে জিতবে সেটা তো 2026-এ বোঝা যাবে। আপাতত আমরা একটু এখনকার কথা বলি। দেখুন, বিধানসভা ভোট তো হবে 294 আসনে, যার মধ্যে উত্তরবঙ্গের 54টা আসনও থাকবে। তুল্য মূল্য বিচারে দক্ষিণের তুলনায় রাজ্যের উত্তর প্রান্তে বিজেপি বেশি শক্তিশালী, এটা নিয়ে কোনো সংশয় নেই। সার্বিকভাবে রাজ্যে তৃণমূলের যতই দাপট থাক, ওই 2019-এর লোকসভা ভোট থেকে উত্তরের জেলাগুলোতে বিজেপি তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং ছাপিয়েও গেছে। আচ্ছা, সেই কারণেই কি উত্তরবঙ্গে রাজ্য প্রশাসনের নজরদারির একটু অভাব হচ্ছে, একটু দৌড়ানি বলে ভাবা হচ্ছে নাকি? এটা কিন্তু একটা খুব মারাত্মক বিষয়, জানেন তো। মানে উত্তরবঙ্গে আমরা মাঝে মধ্যে যাই, প্রত্যেক বছরই যাই আমরা, আপনি জানেন যে সেখানে গিয়ে আমরা ওই উত্তরের খোঁজে বলে একটা কনক্লেভ করি, নর্থ বেঙ্গল কনক্লেভ। TV9 বাংলা এটা করে, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষজনের কথা জানার চেষ্টা করে। আর সেটা করতে গিয়ে দেখেছিলাম ওখানকার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু একটা অদ্ভুত বঞ্চনার একটা মানসিকতা নিয়ে থাকেন, মনে করেন তাদের বঞ্চনা করা হচ্ছে, তারা বঞ্চিত। এ ব্যাপারে খুব স্পর্শকাতর তারা, এবং তাদের সবচেয়ে একটা দুঃখের অভিমানের জায়গা হচ্ছে তাদের বিষয়ে বাকি রাজ্যের কোনো হেলদোল নেই। এই যে উত্তরবঙ্গ বলা হয়, এইটা বলেই একটা ভাগ করে দেওয়া হয়। এটা যারা উত্তরবঙ্গের মানুষজনের সাথে কথাবার্তা বলবেন তারাই টের পাবেন, রাজনীতিকরা বলেন কি না জানি না। দেখুন, একটা কথা তো পরিষ্কার, সুযোগ সুবিধা, আইন শৃঙ্খলা, উন্নয়ন সব কিছু নিয়েই তাদের মনে একটা চাপা অভিমান রয়েছে। সেই অভিমানটাই কি আরেকটু বাড়িয়ে দিচ্ছে এই উত্তরবঙ্গ থেকে মেয়ে পাচারের অভিযোগটা? খেয়াল করে দেখুন তো, কত বড় মারাত্মক অভিযোগ। কালকেও বলেছি, আজকেও বলছি, না বলে পারছি না, কারণ এটা সত্যি সত্যি খুব বড় অভিযোগ। এবং আমি সত্যি এখনও বলছি, অবাক হয়ে যাচ্ছি যে এটা দেখে রাজনৈতিক দলগুলো সবাই ঝাঁপিয়ে পড়েননি এখনও। মানুষের সেবা করার কথা বলেন তো, এর থেকে বড় সুযোগ আর কোথায় পাবেন? তারা সবাই মিলে যদি ঝাঁপান দলমত নির্বিশেষে, তাহলে হয়তো ওখানকার মেয়েরা একটুখানি সেফ হন, নিরাপদ হন। বলছিলাম না, এনজেপি স্টেশনে একসঙ্গে 56 জন মেয়ে উদ্ধার হয়েছে। একসঙ্গে এতজন মেয়েকে পাচার করার চেষ্টা এর আগে কখনো হয়েছিল কিনা কেউ বলতে পারছেন না। কিন্তু একটা কথা তো বোঝা যাচ্ছে, একসঙ্গে না হোক, একে একে উত্তরবঙ্গের বহু মেয়েকেই এই পাচারকারীরা নিশ্চিতভাবেই ভিন রাজ্যের মধ্যে পাচার করেছে, বিক্রি করেছে। সেই সংখ্যাটা কত?
রেল পুলিশের দাবি যদি সত্যি হয় তাহলে সংখ্যাটা না চমকে দেওয়ার মতো। এনজেপিতে মেয়েদের ওই উদ্ধার করার পর একটা তদন্ত শুরু করেছেন তারা, আর সেই তদন্তে নেমে রেল পুলিশ দাবি করেছে এই পাচার চক্রের মারফত অন্তত 600-র মতো মেয়ে এ রাজ্য থেকে ভিন রাজ্যে পাচার হয়ে গেছে। ভাবতে পারছেন 600 জন, যে 56 জন মেয়ে আপাতত পাচার হওয়ার থেকে বাঁচলেন, অথবা যে 600 মহিলা ইতিমধ্যেই এই পাচার চক্রের মারফত পাচার হয়ে গেছে বলে রেল পুলিশ দাবি করছে, তারা প্রত্যেকেই তো বাংলার নিজের মেয়ে। অস্বীকার করা যায়? কেউ করতে পারবেন? বাংলার এই মেয়েদের নিয়ে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস কারুর কোনো মাথা ব্যথা আছে নাকি? আন্দোলন হচ্ছে একটাও? এনজেপিতে পাচারের ছক ভেস্তে যাওয়ার প্রায় 72 ঘন্টা পর জলপাইগুড়ি বিজেপির সম্পাদক দাবি করেছেন তারা দলগতভাবে সিবিআই তদন্ত দাবি করছেন। শেষ? শুধু দাবি যখন একবার সিবিআই করে ফেলেছেন তাহলে রাজনীতি এই বিষয়টায় ঢোকার একটা সুযোগ পেয়ে গেছে। আশঙ্কাটা তো একটাই, রাজনীতি তো রাজনীতির কথাই ভাবে। যদি এই বিষয়টার মধ্যে ঢোকে, সেটাও রাজনীতির কথা, রাজনীতির স্বার্থ দেখার জন্যই ঢুকবে। মানুষের কথা, মানে বাংলার ওই মেয়েদের কথা ভাবার সময় কি রাজনীতি পাবে? পাওয়াটা একটু দরকার। একটু সময় করুন, তাহলে তো বাংলার কিছু মেয়ে বাঁচবে। নারী পাচারগুলো কোথায় হচ্ছে আপনাকে দেখতে হবে। যারা ধরা পড়েছে তারা কোথাকার লোক? তারা তো কেউ বাংলার লোক না। যারা নারী পাচার করছে বা যে সমস্ত মেয়েদেরকে রিকভারি করা হলো, যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদের তো পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল না। তারা প্রত্যেকটা মেয়েই বাঙালি। বাঙালি বিদ্বেষ একটা সারা ভারতবর্ষে চলছে। পুলিশ কেন নিষ্ক্রিয়? অভিযোগ পাওয়ার পরে পুলিশ কেন তদন্ত করছে না? সিআইডি আছে, অন্যান্যতা আছে, তার নিজস্ব আমাদের পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা আছে, তাদেরকে দিয়ে করান। আপনারা না পারলে সিবিআইকে দিন। নারী পাচার এই সব বাড়ছে, ভেতরের সিস্টেমটাই খুবলে যদি যায় তাহলে তো। পশ্চিমবঙ্গ তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নাম্বার 1 ইন উইমেন ট্রাফিকিং, মহিলা পাচারে সেই 1 নম্বর। কোথায় আমাদের কন্যা সুরক্ষা আর কেন তাদের পাচার হয়ে যেতে হচ্ছে অন্য রাজ্যে, এটা আমার মনে হয় প্রত্যেকটি বাংলার মানুষ জানে। কিন্তু কেউ যদি গৃহস্থকে সজাগ থাকতে বলে চোরকে চুরি করার উৎসাহ দেয়, তাহলে উত্তরবঙ্গ থেকে মেয়েদের পাচার হওয়ার ঘটনা তো আজকের নয়, গ্যাংও একটা নয়। অর্থাৎ এখানে যে মেয়ে ধরারা সক্রিয়, এটা সববার জানার কথা। তারপরেও আন্দোলন হয়নি এবং পাচারও বন্ধ হয়নি। তাহলে তো ধরতে হবে যে দেখেও কেউ দেখেনি, তাহলে এদের থাকার বা দেখার কি মানে আছে? অথচ ক্রমাগত এই পাচারকারীরা কিন্তু নিজেদের স্টাইল বদলেছে, অথবা বলা ভালো ভ্যারাইটি স্টাইলে এরা মেয়েদের জোগাড় করছে, যাতে ফাঁসাচ্ছে, যাতে তাদের পাচার করা যায়। আমরা এর আগে দেখেছি ওই ধরুন জামতারা গ্যাং, তারা ওই মাঝখানে বিভিন্ন ফোন টোন করে বা ওই এটিএম থেকে যে তারা টাকা পয়সাগুলো সোজা কথা আপনাকে আমাকে বোকা বানিয়ে হাসিল করতো, তারা তো প্রতি মুহূর্তে নিজেদের মানে প্রসেসটা বদলেছে, স্টাইলটা বদলেছে। তাদের মনে হচ্ছে ওই যে বিজ্ঞানে বলে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। সুতরাং প্রতিনিয়ত তারা নিজেদের যোগ্যতম প্রমাণ করার জন্য নতুন নতুন রাস্তা বার করেছে আমাদের ঠকাতে। এটা অপরাধীরা জানে যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বদলাতে হবে, তাহলে তারা ধরা পড়বে না, অথবা লোকে আরও বেশি করে বোকা বনবে। এবার এই মেয়ে পাচারকারী গ্যাংও সেটা জানে, এবং তাই জন্যই তারা কিন্তু বিভিন্নমুখী রাস্তায় এই অসহায় মেয়েগুলোকে পাচার করার ব্যবস্থা করে। এতদিন কি শোনা যাচ্ছিল? দুস্থ অসহায় পরিবারের মেয়েদের চাকরি দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদের নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরাও আমাদের রিপোর্টারদের নামিয়েছিলাম, জানেন তো, এই যখনই দেখেছি এত বিরাট সংখ্যক, তখনই মনে হচ্ছিল এটা পুরো উত্তরবঙ্গ জুড়ে খোঁজ করা দরকার। এটাকে এড়িয়ে থাকার বিষয় নয়, আমরা নেই। এবং যেটা জানতে পেরেছি চমকে উঠেছি। ওই অসহায় গরিব পরিবারের মেয়েদের টাকার দরকার, একটা চাকরির দরকার, তাই তাদের সামনে চাকরির টোপ দেওয়া হয়েছে। কিন্তু এই পাচারকারীদের ওই খানিকটা মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা
পড়াশুনো করা এরকম মেয়েদেরও দরকার। তাই জন্য তারা উত্তরবঙ্গের এই ধরনের মেয়েদের পড়াশুনো করানোর টোপ দিয়ে ফাঁসাচ্ছেন আর নিয়ে গিয়ে পাচার করছেন। ভালো স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়ে পাচার করার ইতিহাস রয়েছে। বানারহাটের এক কিশোরীকে সিকিমের স্কুলে ভর্তি করে দেওয়ার কথা বলেছিল এই পাচারকারীরা। তারপর সেখানে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করা তো দূরের কথা, পড়াশোনার ত্রিসীমানাতেই ঘেঁচতে দেওয়া হয়নি। এমন অত্যাচার করা হয়েছে যে মেয়েটার শরীরে স্থায়ী ক্ষত তৈরি হয়েছে। নির্যাতনের ফলে মেয়েটার হাতের 3টে আঙুল বাদ চলে গেছে। চিন্তা করুন তো, কত বয়স, 13-14। এই বয়সের একটা মেয়েকে এমন অকথ্য অত্যাচার করা হয়েছে যে তার হাতের আঙুল বাদ চলে যায়। বানারহাটের এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং বানারহাটে যে স্কুলে মেয়েটা পড়তো সেই স্কুলের শিক্ষিকা বলছে তারা চেষ্টা না করলে সিকিম থেকে মেয়েটাকে উদ্ধার করাই যেত না। অর্থাৎ সবাই সব জানে, জানার পরেও সবই ক্ষেত্রে সব চুপচাপ হয়ে যায়, কেউ কিচ্ছু করতে পারে না। সাধারণ মানুষকেই যা করার সেটা করতে হবে, সেটা আমরা শুনলাম এবং বিশ্বাস করুন এটাই কিন্তু আলটিমেট। যা করার সাধারণ মানুষকেই করতে হবে। तुमको वहाँ पर क्या काम कराता था? बासन मंजवाए और झाड़ू मारवाए। हाथ में कहीं जख्म लगा है? कहाँ पर? वहाँ पर पीटता था तुमको? নির্মম, বর্বর, নারকীয়। এছাড়া আর কি বা বলা যায় বলুন? মা মরা একটা বাচ্চা মেয়ে, তাকেও ছাড়েনি পাচারকারীরা। মেয়েকে দেখভালের লোভ দেখিয়ে স্কুলে পড়ানোর নাম করে সিকিমে নিয়ে গিয়ে এমন নির্যাতন করেছে যে বাচ্চাটার শরীরে চিরকালের জন্য তৈরি হয়েছে ক্ষতচিহ্ন। ওই দেখুন, বাদ পড়েছে হাতের 3টে আঙুল। तुमको वहाँ पर क्या काम कराता था? बासन मंजवाए और झाड़ू मारवाए। झाड़ू दिवाता था। वहाँ पर पीटता था तुमको? নিয়ম মেনে নাবালিকার নাম প্রকাশ করতে পারছে না TV9 বাংলা, তাই আমরা ওকে ডুয়ার্সের রানী বলছি। স্থানীয় স্কুলের শিক্ষিকা আর এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সিকিম থেকে বহু কাঠখড় পুড়িয়ে যাকে ফিরিয়ে আনা হয়েছে। पहले तो मैं उनका घर गई थी, उसके बाद में उनसे जब डिटेल्स पूछा गया तो उनके पापा ने बोला कि वो सिक्किम गए हुए हैं। तो मैं पूछी कि सिक्किम क्यों गए, तो कोई बाहर से आए हुए थे जो बच्ची को पढ़ाएंगे बोल के लेके गए थे। पहले काम कराया जाता है, उसके बाद में बड़ा होने के बाद में वो लोग को बिक्री कर देंगे। স্কিল ডেভেলপমেন্টের অভাব বা অনেকের মধ্যে লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব, তাহলে সহজেই এদেরকে বিভিন্ন দালালরা প্রলোভন দেখায় ভালো চাকরি করাবো, ভালো জায়গায় তোমরা মাইনা পাবে। এটা কিন্তু ডুয়ার্সের প্রায় বিগত 30 বছর আমি বলতে পারি যে এটা কিন্তু চলে আসে। এইভাবে আমাদের ভেতর থেকে খোকলা করে দেওয়ার চেষ্টাটা সর্বস্তরে চলছে। দেখুন, এই যে চারপাশে এখন এই মুহূর্তে অনুপ্রবেশকারী এই নিয়ে একটা চিন্তাভাবনা চলছে। এবার তার মধ্যে এরকম আমাদের এখানকার মেয়েদের বাইরে পাচার করে দেওয়া, সেটা একটা চেষ্টা চলছে। ঠিক একইভাবে তো প্রচুর ভেতরে ভেতরে হয়তো দেখা যাবে যে অনুপ্রবেশকারীদের ভিড়ে সন্ত্রাসবাদীও আমাদের দেশে ঢুকে পড়েছেন। ওই সাদরাডির মতো গুজরাট ATS তারা কিন্তু 4 জনকে এরকমই ধরেছে, জানেন তো। তারা সবাই আল কায়েদার একটা মডিউলের সদস্য। তারা এদেশের গণতন্ত্রকে হত্যা করে শরিয়ত প্রতিষ্ঠার জন্য দিব্যি তাদের ডালপালা মেলছিল। মানে এদেরও জানেন তো, এদেরও পাকিস্তান থেকে অপারেট করা হচ্ছিল। মানে ভারতে কিন্তু লাগাতার এই সন্ত্রাসের চেষ্টাটা চালিয়েই যাচ্ছে পাকিস্তান। হয়তো সেজন্যই অপারেশন সিঁদুরকে বন্ধ করা হয়নি, থামিয়ে দেওয়া হয়নি, শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে। কারণ যে কোনো সময় তাকে আবার নতুন করে চালু করার দরকার হয়ে যেতে পারে। আসলে পরিস্থিতিটাই অগ্নিগর্ভ। এখন ভারতে মন্দির নিয়ে রাজনীতি হয়েছে, দুর্নীতির অভিযোগও উঠেছে কোথাও কোথাও, সাম্প্রদায়িক হিংসা হয়েছে। কিন্তু থাইল্যান্ড আর কম্বোডিয়া ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল। তারা মন্দিরের দখল নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল। চিন্তা শুধু একটাই, জানেন তো, যুদ্ধের আঁচ তো কখন যে কোন দিকে ছড়িয়ে পড়ে কিচ্ছু বলা যায় না।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MD